আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা পদার্থ বস্তুর সূত্র এবং এই চ্যাপ্টার রিলেটেড কিছু ম্যাথ করব। তো দেখো, আমরা যখন উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিই সেটা ঠিক সমতরণে নিচে পড়ে, মানে অভিকর্ষের ত্বরণের প্রভাবে সেটাই নিচে পড়ে। তো এই অভিকর্ষের ত্বরণের সমতরণ বলছি কারণ কারণ অভিকর্ষের ত্বরণের মান কোনো পরিবর্তন হয় না। তো সেজন্য এই এই উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিলে সেটাই জি ত্বরণের নিচে পড়ে। তো এই পদার্থ বস্তুর জন্য গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেছেন। প্রথম সূত্র হলো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পদার্থ বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ স্থির অবস্থান ও এক উচ্চতা থেকে, ধরো আমি ছাদ থেকে দুইটা বস্তু ছেড়ে দিচ্ছি নিচের দিকে, একটি পাথর এবং একটি কাগজ। তো এরা একই সময়ে সমান পথ অতিক্রম করার কথা, অর্থাৎ এরা একই সময় নিচে পড়ার কথা। মনে করো এখান এই ছাদ থেকে একটা পাথর আর একটা কাগজ ছেড়ে দিচ্ছি, তো এরা একই সময় এই যে ভূমি, এটা ধরো এই ভূমিতে পড়ার কথা যদি যদি কোনো বাধা না থাকে। তো এটা আমরা রিয়েল লাইফে দেখি না, কারণ আমাদের এখানে বিভিন্ন বাধা জনিত বল আছে। তো সেজন্য আমরা এটা রিয়েল লাইফে দেখি না। কিন্তু এটি যদি বাধাহীন স্থানে, অর্থাৎ একটি টেস্ট টিউবের ভেতরে এই পরীক্ষাটি করা হয়, যেখানে কোনো বাতাসের বাধা বা কোনো কিছু থাকবে না, তখন দেখবা যে এই পাথর কাগজ একই সময়ে নিচে পড়ছে। তো তাহলে এটা কি হলো? প্রথম সূত্রটা হলো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা হলো প্রথম সূত্র গ্যালিলিও এর। আর গ্যালিলিও এর দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, মানে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু টি। অর্থাৎ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের টি এর সমানুপাতিক, এর সমানুপাতিক চিহ্ন। আর তৃতীয় সূত্র, এখন আমরা জানবো তৃতীয় সূত্র। তো এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে টি, যে দূরত্ব এইচ অতিক্রম করে তাই এই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। তো আমরা তৃতীয় সূত্র থেকে কি জানলাম? এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, এটা আমরা জানলাম। মানে নির্দিষ্ট সময় যে সময়টা হলো টি, আর ওই যে যে দূরত্ব মানে যে উচ্চতাটা অতিক্রম করে সেটা হলো এইচ। তাহলে এইচ কি হবে? এইচ টি স্কয়ারের সমানুপাতিক হবে। টি মানে সময়ের বর্গের সমানুপাতিক। আমরা গতির সমীকরণ থেকে জানি আমরা গতির সমীকরণ থেকে জানি ভি ইকুয়াল ইউ সরি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টু এ এস। আর কি জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো এই সূত্রগুলো পরন্ত বস্তুর বেলায় কেমন হবে? পরন্ত বস্তু বলে মানে আমরা মানে উপর থেকে ছেড়ে দিচ্ছি, এরকম এরকম বস্তুর বেলায় কেমন হবে? তখন দূরত্ব মানে যে গতির সমীকরণ আমরা জানি দূরত্ব এস জানি, দূরত্ব আর ত্বরণ এ যেটা জানি ত্বরণ,
এই দুটো চেঞ্জ হয়ে যাবে। তখন ত্বরণ হবে কি, পরন্ত বস্তুর বেলায় ত্বরণ হবে জি, আর দূরত্ব হবে এইচ, এস এর জায়গায় এইচ হবে। তাহলে আমরা একটা লিখতে পারি ভি ইকুয়াল ইউ প্লাস জিটি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, যেখানে জি হলো অভিকর্ষজ ত্বরণ, জি টি স্কোয়ার। তো গতির সমীকরণ বেলায় আমরা যেগুলো জেনেছিলাম সেগুলো পরন্ত বস্তুর বেলায় সেখান থেকে কি হবে, ইউ মানে এটা চেঞ্জ হয়ে যাবে, ত্বরণ সেখানে এই ত্বরণটা হবে অভিকর্ষজ ত্বরণ সমান মানে জি এর মান, আর দূরত্ব এস এর জায়গায় হবে এইচ। তো আবার আমরা জানি কি এইগুলো ক্ষেত্রে ত্বরণের ক্ষেত্রে এইসব ঘটে, যদি মন্দন হতো তখন আমরা কি চিহ্নটা মাইনাস দিয়ে দিতাম, তাই না? ত্বরণ মন্দন মানে মানে ত্বরণের ঋণাত্মক চিহ্নটা হলো মন্দন, তাহলে এখানে মাইনাস হয়ে যেত। সেক্ষেত্রে এখানে যদি মন্দন ঘটে মানে এই সূত্রগুলো আমরা তখন কি করছে, উপর থেকে ফেলছি, তখন এই সূত্রগুলো কাজে লাগবে, মানে তখন জি ত্বরণের নিচে নামে। এবার আমরা যখন নিচ থেকে উপরের দিকে ছড়ি কোনো কিছু, মানে নিচ থেকে উপরের দিকে ছড়ি, তখন কিন্তু ওইটা ওই বস্তুটা মানে নিচ থেকে উপরের দিকে ছড়ি, ওটা কিন্তু আবার নিচের দিকে ফিরে আসে, মানে ওইটা আমরা এই অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কাজ করছি। তখন যখন নিচ থেকে উপরের দিকে ছড়ছি তখন আমরা অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কাজ করছি, তাই না? তো তখন তাহলে এটা কি হবে, মন্দন হয়ে যাবে, মানে মাইনাস জি হবে তখন। সেটা বোঝা গেল, যখন আমরা নিচ থেকে উপর দিকে চলবো তখন সেটা মানে এই চিহ্নগুলো তখন ঋণাত্মক হয়ে যাবে, মানে জি এর জায়গায় মাইনাস হবে, কারণ তখন সেটা ওই মন্দনে মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই মন্দনে উপরের দিকে করবে, অর্থাৎ এক সময় বস্তুটি থেমে যাবে, থেমে আবার নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে যখন মন্দনের বেলায় কি হবে, মন্দনের বেলায় হবে এটা অভিকর্ষ ত্বরণের বেলায়, মানে যখন উপর থেকে ত্বরণের বেলায়, মানে যখন উপর থেকে নিচের দিকে ফেলা হবে, আর যখন নিচ থেকে উপরের দিকে মানে উপরের দিকে কোনো কিছু ছড়া হবে তখন হবে ভিগল ইউ মাইনাস জিটি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ, আর হবে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার, হবে তখন মাইনাস হাফ জি টি স্কয়ার। এটাকে নিচ থেকে উপরের দিকে ছড়বে। তখন কি হবে, জাস্ট জি এর জায়গায় মাইনাস যাবে, মানে ওটা মন্দলের উপরের দিকে উঠতে থাকবে, আর এটা উপর থেকে নিচ, উপর হলে নিচ। আরেকটা কথা, যখন নিচ থেকে উপরের দিকে ছড়া হবে তখন সর্বোচ্চ উচ্চতায় এই সেই বেগ শূন্য হয়ে যায়, মানে উঠতে উঠতে এক সময় ওই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে থেমে যাবে, তখন আবার নিচে পড়া শুরু করবে। তো যে নির্দিষ্ট সর্বোচ্চ উচ্চতায় উঠে যখন বস্তুটি থেমে যাবে তখন সেই বেগ শূন্য না, তখন ভিটা শূন্য হবে, এটা মনে রাখবা। দেখো আমরা ভ্যালুলের দ্বিতীয় সূত্র হতে জানিছি কি, ভি ভি ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তো এটা কিভাবে হলো, আমরা এই সূত্রটি থেকে এটা জানতে পারি যে আমরা জানি কি ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, তাই না? তো দিস ইমপ্লাইজ ভি ইকুয়াল কি লেখা যায়, স্থির অবস্থান হতে মানে ইউ মান শূন্য প্লাস জিটি, দিস ইমপ্লাইজ ভি ইকুয়াল জিটি। তো জি তো ধ্রুবক, তাই না? জি এর মান নিশ্চয় মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো জি তো ধ্রুবক, তাহলে এটাকে লিখে যায় ভি প্রপোর্শনাল টু টি। এটাই কি, এটাই গ্যালিলিওর দ্বিতীয় সূত্র, গ্যালিলিও, এটাই গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। তো গ্যালিলিওর তৃতীয় সূত্রটা কি,
স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা কি জানি h is equal to t স্কয়ার। তো এটা কিভাবে আসলে এটাও দেখো, এখান থেকে সহজে প্রমাণ করা যায়। আমরা জানি h equal ut প্লাস হাফ জি টি স্কয়ার, তাই না? তো দিস ইমপ্লাইজ মানে h হলো নির্দিষ্ট যে উচ্চতা মানে যে দূরত্বটা ওটুকু হয়, তাহলে h ইকুয়াল মানে স্থির অবস্থান হতে মানে ইউ এর মান 0 গুণ টি প্লাস হাফ জি টি স্কয়ার। তো দিস ইমপ্লাইজ h ইকুয়াল কি লিখা যায় 0 প্লাস হাফ জি টি স্কয়ার। দিস ইমপ্লাইজ h ইকুয়াল হাফ জি টি স্কয়ার। তো এখানে দেখো হাফ তো ধ্রুবক, তাই না? জি এর মানও ধ্রুবক 9.8 তাহলে এই প্রবলেমটা কি লেখা যায় টি স্কয়ার। দেখো এটাই গ্যালিলিওর তৃতীয় সূত্র, থার্ড ল। এটাই গ্যালিলিওর তৃতীয় সূত্র। তো গ্যালিলিওর তৃতীয় সূত্র হতে এটা লেখা যায় h1 বাই h2 ইকুয়াল t1 স্কয়ার বাই t2 স্কয়ার। তো আজ দেখো, আজকে দেখা যখন আমি দেখাবো এই রিলেটেড কিছু ম্যাথ, তখন এই সূত্রটা আরো ভালোভাবে বুঝতে পারবা যে কিভাবে আসলো। তো এই চ্যাপ্টারে আরেকটা বিষয় আছে, গ্রাফের বিষয়টা। গ্রাফের বিষয়টা হলো যখন বেগ বাই ত্বরণ, সরি মানে সরণ বাই সময়, সরণ বাই সময় গ্রাফ কি নির্দেশ করবে? সরণ মানে এস, সময় টি। তো সরণ বাই সময় গ্রাফটা কি নির্দেশ করবে? বেগ। সরণ বাই সময় গ্রাফ কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে, এটা মনে রাখবা। আর একটা আছে বেগ ভি সময় টি। তো বেগ বাই সময় গ্রাফটা কি নির্দেশ করে? ত্বরণ। ত্বরণ নির্দেশ করে, এটা মনে রাখবেন। তাহলে হলো সরণ বাই সময় গ্রাফটা কি নির্দেশ করছে? বেগ। আর বেগ আর সময় গ্রাফটা কি নির্দেশ করছে? ত্বরণ। তখন আমরা দেখবো বেগ মানে সরণ বাই সময় গ্রাফ হতে কিভাবে বেগ নির্ণয় করা যায়। এটা সরণ এস, এটা সময় টি, সরণ সময়ের গ্রাফ। এখানে এই বিন্দু x1 y1, এখানে একটা বিন্দু, এখানে এটা x2 y2। তো দেখো এখানে নিলাম, সরি এটা চিত্রটা তো একটু ইয়ে হয়েছে। তো এখানে এখানে এই গ্রাফের ঢালটাই কি, এই এই গ্রাফ থেকে আমি যখন ঢাল বের করবো, মানে ঢালটাই কি নির্দেশ করবে? ঢালটাই বেগ নির্দেশ করবে। কি হবে সেটা আমি দেখে নিচ্ছি। এখানে একটু নিচে লিখে ঢাল এম ইকুয়াল আমরা কি জানি y কে পরিবর্তন y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাই না? এটা আমরা জানি। তো দিস ইমপ্লাইজ m ইকুয়াল কি হবে? তো y অক্ষে আমাদের কি আছে? s, সরণ দূরত্ব। তার মানে কি সরণের পরিবর্তন।
বাই কি এক্স অক্ষে কি আছে আমার সময়, মানে সময়ের পরিবর্তন। স্মরণের পরিবর্তন বলতে আমরা কি ডেল এস লিখে যাই, আর সময়ের পরিবর্তন বলতে লিখে যাই ডেল টি। তো এস বাই টি, এস বাই টি আমরা কি জানি বেগ ভি, ভি জানি তাই না? তাহলে এখানে এই যে এই গ্রাফের ঢাল যে বের করলাম এটাই কি নির্দেশ করছে, বেগ নির্দেশ করছে। তাহলে স্মরণ বনাম সময় গ্রাফ কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে, এটা আমরা জানলাম, বের করলাম। একইভাবে প্রমাণ করা যায় যে বেগ বনাম সময়ের গ্রাফ কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। একইভাবে তখন যে ওয়াই অক্ষে কি হইতো, তখন ওয়াই অক্ষে বেগ হইতো আর এক্স অক্ষে সময় হইতো, তখন বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, তার মানে ত্বরণ নির্দেশ করে। আশা করি গ্রাফের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো, ম্যাথ প্রবলেম সলভ করবো। তো এখন আমরা এই সমস্যা দুইটি সমাধান করবো। তো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, কি বলা হয়েছে দেখো, 150 মিটার উঁচু হতে একটি বস্তু ভূমিতে পতিত হয়, মানে 150 মিটার উঁচু হতে একটি বস্তুকে ফেলে দেওয়া হয় একটা, মানে ভূমির দিকে। তো ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে, ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগ কত, এটা জানতে চাচ্ছি। তো দেখো এখানে বলছে, মানে ধরলাম এটা ভূমি, তো 150 মিটার ধরলাম, এটা উচ্চতা কত, 150 মিটার, এখান থেকে। তো এই 150 মিটার উচ্চতা হতে এই বস্তুটা ফেলে দেওয়া হয়েছে, মানে এটা নিচের দিকে পড়ছে। বলতে ধরতে এই বস্তুটা পড়তে, মানে পুরো সময়টা পড়তে কত সময় লাগবে, মানে 150 মিটার দূরত্ব অতিক্রম করে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে, সময়। আর বলছে যখন ভূমি স্পর্শ করার মুহূর্তে, মানে যখন এই ভূমিটা স্পর্শ করছে তখন কত বেগে এটা ভূমিতে আঘাত করছে, মানে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ কত, মানে এই সময় বেগ বের করতে হবে, মানে এখানে কি বেগ বের করতে হবে, কতটা বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে 150 মিটার উচ্চতা, শুধু আমাদের 150 মিটার উচ্চতাটাই দেওয়া আছে। তো বলতে 150 মিটার উচ্চতার বস্তুকে ভূমিতে পতিত হয়, তবে একটা বস্তুকে ফেলে দেওয়া আছে। তো আমরা কি জানি, আমরা কি জানি, আমরা উচ্চতাটা দেওয়া আছে, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে, মানে টি। তো আমরা মানে এখানে সমাধান করি, সমাধান এক নম্বর না, তো আমাদের ডাটাগুলো এখানে লিখে নিতে হবে। আমাদের জাস্ট উচ্চতাটা দেওয়া আছে, মানে এইচ এর মান কত, 150 মিটার, মানে এসআই এককে আছে। আমাদের বের করতে হবে কি, টি সময়, প্রথম প্রথম ক্ষেত্রে টি সময় বের করতে হবে, আর দ্বিতীয় প্যারায় কি বলেছে, মানে ভি কত সেটা বের করতে হবে সেই। তো আমরা কি জানি, আমরা জানি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। প্লাস দিলাম কারণ কারণ ওপর থেকে ফেলা হচ্ছে, ভূমির দিকে আসছে, তো তখন ত্বরণে, মানে জি ত্বরণে নিচে নামবে, সেই জন্য প্লাস হবে। তো দিস ইমপ্লাইজ আমরা কি এইচ এর মানটা দেওয়া আছে, এইচ ইকুয়াল ইউ এর মান কত, ইউ এর মান শূন্য, মানে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে, তো তখন ওর আদিবেগ কত, আদিবেগ শূন্য, ইউ এর মান শূন্য, এখানে কিন্তু ইউ এর মান কত, শূন্য। তো শূন্য টি প্লাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার। This implies h equal 0 plus half g t square, h equal half g t square। আমার কি টি সময়ের মানটা লাগবে, তাহলে আমরা কি লিখতে পারি, 2h equal to g t square, এভাবে করতে পারো, অথবা সরাসরি মানটা বসিয়ে দিতে পারতে। This implies t equal to 2, মানে t square equal to 2h by, sorry, 2h by g। এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। This implies t square equal
টু গুণ এইচ মানে 2 গুণ 150 মিটার ভাগ জির মান কত আমরা জানি 0.9.8 মিটার পার সেকেন্ড। তো ইকুয়াল কত হবে বের করবো 2 গুণন 150 300 ভাগ কত 9.8। তো দিস ইমপ্লাইজ, তো আমরা টি এর মান দরকার, তাহলে স্কোয়ারটা তুলে দেবো এদিকে, তাহলে রুট হয়ে যাবে। তাহলে আমরা 300 ভাগ 9.8 করলে কত হয় 30.612। অতএব টি এর মান এটাকে রুট করলে হয় 5.53 একক কি হবে সেকেন্ড, সময় একক সেকেন্ড। তাহলে ওই 150 মিটার উচ্চতা থেকে বস্তুটি ছেড়ে দিলে বস্তুটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে 5.53 সেকেন্ড সময় লাগবে। কত সময় লাগলো 5.53 সেকেন্ড সময় লাগলো। তাহলে আমাদের প্রথম কারণ শেষ হয়ে গেল যে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, এটা আমরা বের করলাম 5.53 সেকেন্ড। এখানে তুমি ডিরেক্ট করে দিতে পারতে, মানে এত না লিখে যে 2 এখানে করে দেওয়া যেত, স্ট্যান্ডার্ড ভাবে এটা করে দিলাম। যদি সময় না থাকে তখন কি করবা, মানগুলো বসিয়ে নেবো। 2 গুণ 150 গুণ 9.8 গুণ টি স্কয়ার, this implies t equal to 5.53 সেকেন্ড। এখানে ডেট করে দেওয়া হবে। আমাদের প্রথমটা বের হলো। এই সমস্যাটাই আরেকটা সমস্যার কথা বলা হচ্ছে কি, যে ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগ কত, মানে যখন ভূমি স্পর্শ করা হয় তখন বেগ কত। তো আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল কি, প্রথমে বুঝতে হবে যে আমি কোন সূত্রটা ইউজ করবো। দেখো আমার এই অনলি এই উচ্চতাটা দেওয়া আছে, বের করতে হবে কি আমার বেগ ভি কত। তাহলে আমরা উচ্চতা এবং এই সেই বেগের মধ্যে সম্পর্ক সেটা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার মাইনাস 2g প্লাস 2gh। তো দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়াল ইউ এর মান তো শূন্য, তাহলে 0 স্কোয়ার যোগ 2gh। দিস ইমপ্লাইজ ভি ইকুয়াল 2gh, v square equal 2gh. So this implies v equal root over 2gh। এর মানগুলো আমি বসিয়ে দেবো জাস্ট 2 গুণন 150 গুণন 9.8 যে মানটা আসে আর কি ক্যালকুলেশন করবো। 2 গুণন 150 গুণন 9.8, এটাকে রুট করলে আসে 154.22 মিটার পার সেকেন্ড। তাহলে যখন ভূমিতে স্পর্শ করবে তখন কত বেগে এটা ভূমিতে আঘাত করবে, তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ হবে 54.22 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি প্রথম সমস্যাটা সমাধান করে ফেললাম। তাহলে কি আগের ডাটাগুলো লিখে নেবো, ডাটাগুলো আমার যাতে লেখা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন সূত্রটা ইউজ করতে হবে। তো প্রথম আমরা যেটা করলাম সেটা কি পরন্ত বস্তু, মানে উপর থেকে নিচে ফেলা হচ্ছে। এবার আমরা যেটা করবো সেটা হলো মানে নিচ থেকে উপরের দিকে সরা হচ্ছে। বলছে তামিম ইকবাল ব্যাট দিয়ে আঘাত করার পর বলটি, মানে তামিম ইকবাল একটি বলকে আঘাত করলো ব্যাট দিয়ে, সেটা যখন আঘাত করলো তখন 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠে থাকলো, এবং খাড়া উপরের দিকে উঠছে কত 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠলো। কিন্তু কিছুক্ষণ পর একজন ফিল্ডার ভূমি হতে 2 মিটার উচ্চতায় বলটি ধরে ফেললো, এটা ধরলাম ভূমি, তো ভূমি থেকে 2 মিটার উচ্চতায় যখন তখন ওই বলটি যখন পড়েছে তখন ফিল্ডারটি বলটি ধরে ফেললো এই 2 মিটার উচ্চতা এখানে ধরে ফেলেছে। বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তো তামিম ইকবাল যখন বলটি মেরেছিল 49 মিটার পার সেকেন্ড স্কোয়ার 49 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে করছিল, তখন সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে এক সময় গিয়ে তো বলটা থেমে যাবে, তারপর নিচে পড়াশোনা করবে, তাই না। মানে অভিকর্ষ ত্বরণের কারণে বলটা এক সময় থেমে যাবে, কারণ অভিকর্ষ ত্বরণ ভাবে নিচের দিকে আকর্ষণ করে। তো ওই অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, তখন বলটা একসময় থেমে যাবে। তো মানে কত উচ্চতায় থেমে যাবে সর্বোচ্চ উচ্চতাটা জানতে হয়েছে। তো তাহলে আমার এখানে এই যে নিচে যে ডাটাটা দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর একজন ফিল্ডার ভূমি হতে 2 মিটার উচ্চতায় বল ধরে ফেললো, এই ডাটাটা আমার কোনো কাজে লাগবে না।
কারণ আমার এখানে সর্বোচ্চ উচ্চতাটা আমার শুধু জানতে হবে, সর্বোচ্চ কত উচ্চতায় বলটা উঠবে। তো এখানে আমার কি দেওয়া আছে, ডাটাটা আগে লিখে নিই। এখানে আমার দেওয়া আছে ইউ 59 মিটার পার সেকেন্ড বেগ। ভি কত হবে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে তো সেই বেগ শূন্য, আগেই বলেছি, এটা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। তাহলে ভির মান কত, 0 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় কিছুক্ষণের জন্য বস্তুটি থেমে যায় একেবারেই, থেমে তারপর আবার নিচে পড়া শুরু করে। তো ওই সময় বেগ মানে সর্বোচ্চ উচ্চতায়, সেইটা হলো সর্বোচ্চ উচ্চতা। তো ওই সময় বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। আর আমার বের করতে হবে কি, এইচ, সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। আর জির মান তো ধরো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার দেওয়া আছে ভি ইউ জি এইচ। তাহলে এই ডাটাগুলো থেকে আমি উচ্চতা এইচ বের করতে হবে। তাহলে আমার কোন সূত্রটা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু এখানে মাইনাস হবে কারণ নিচ থেকে উপরের দিকে সরা হচ্ছে, সেই জন্য। দিস ইমপ্লাইজ ভি এর মান 0 ইকুয়াল 49 হোল স্কোয়ার মাইনাস 2 9.8 গুণ এইচ। দিস ইমপ্লাইজ 19.6h ইকুয়াল কত, 49 হোল স্কোয়ার। 49 স্কোয়ার করলে কত হয়, 2401। দিস ইমপ্লাইজ এইচ ইকুয়াল কত হবে, 2.6। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 122.5 মিটার। দূরত্ব মানে উচ্চতা আছে তার এককে মিটার। তাহলে আমরা কি পেলাম, এই ছিল এখানে সর্বোচ্চ উচ্চতা মানে। তাহলে ওই বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, ওই বলটি সর্বোচ্চ 122.5 মিটার উচ্চতায় উঠবে। তো ম্যাথ দুটো সলভ করে দিলাম, মানে সিমিলার ম্যাথ কিছু প্র্যাকটিস করবা তাহলে ইজি হয়ে যাবে। আর এখানে যে মানে ডাটাগুলো লিখলে বুঝতে পারবা যে কোন সূত্রটা ইউজ করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ।